শিশুর কান্নার শব্দে একটা পৈশাচিক হাসি খেলে গেল লোকটার মুখে। তারপর আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রমাদ গুনতে লাগলেন নির্দিষ্ট সময়ের। ততক্ষণে মাটিতে লাল রং দিয়ে আঁকা ত্রিভুজের চারপাশে জ্বলতে থাকা প্রদীপের গরম আভায় ক্রন্দনরত সেই মাস তিনেকের শিশুটির শরীরটা লাল হয়ে উঠেছে। সেই সাথে আরও জোরালো হয়েছে তার কান্নার শব্দ। মানসিক প্রবৃত্তি অনুযায়ী নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছুঁড়লেও ফলাফল শূন্য। হঠাৎ করেই চারপাশের সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে রাতের আকাশে বিচ্ছুরিত হওয়া স্নিগ্ধ আলোর উৎস, চাঁদের অস্তিত্ব ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো রাহুর অন্তঃস্থলে। পুরোপুরিভাবে চন্দ্রগ্রহণের মুহূর্তে লোকটি এক মুহূর্ত দেরি না করে মাটিতে শোয়ানো শিশুকে কোলে তুলে নিলেন। তারপর তার মুখের দিকে তাকিয়ে আবারও ঠোঁটের কোণে ফুটিয়ে তুললেন বাঁকা হাসি। সেই সাথে দুহাতে শিশুটিকে তুলে ধরলেন আকাশের দিকে। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ পুরো পরিবেশটা একবার ভূমিকম্পের মতো দুলে উঠল। লোকটা নিজেও সামান্য টলে গেলেন। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, এই চন্দ্রগ্রহণকে সাক্ষী রেখে আপনার উদ্দেশ্যে এটাই আমার শেষ শিশু বলি। আর এই নরবলি দেওয়ার পরেই আপনার দেওয়া অমরত্বের বর লাভ করব আমি। দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ হব আমি। এই পৃথিবীর কোনো শক্তি আমায় পরাজিত আর করতে পারবে না। আর তারপরেই আমার দৌলতে প্রতিটা ঘরে ঘরে দিন রাত আপনার উপাসনা শুরু হবে। শক্তি দিন শয়তান, আমায় শক্তি দিন। আমার কাজ যাতে সফল হয় তার জন্য শক্তি দিন। অদৃশ্য সেই শয়তানের উদ্দেশ্যে কথাগুলো বলে লোকটা আবারও সেই ত্রিভুজের মাঝে শিশুটিকে শুইয়ে দিলেন। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ওনার মন্ত্রের উচ্চারণ দ্রুত হওয়ায় একটা বিকট মূর্তি ধীর গতিতে এসে দাঁড়ালো শিশুটির সামনে। তার জ্বলন্ত আগুন পিণ্ডের মতো চোখ দুটো লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শিশুটির দিকে। তার মুখের চামড়াগুলো যেন আগুনে ঝলসে গিয়ে খসে খসে মাটিতে পড়ছে। লোকটা অশুভ শক্তির ইঙ্গিত পাওয়ার সাথে সাথে চোখটা খুলে সামনের দৃশ্যটা দেখে খানিক থমকালেন। এতদিন সে শয়তানের উপাসনা করলেও শয়তানকে সচক্ষে দেখার সুযোগ সে পায়নি। কিন্তু আজ এই অন্তিম আর মূল নরবলি উৎসর্গ করার সময় চোখের সামনে এরকম ভয়ঙ্কর মূর্তি দেখে লোকটা নিজেও শুকনো ঢোক গিললেন। কিন্তু শেষ মুহূর্তে পৌঁছে ভয় পেয়ে পালানোর পথ নেই। তাই কাঁপা কাঁপা হাতে খড়গোটা হাতে তুলে নিয়ে শয়তানের উদ্দেশ্যে কপালে দুহাত ঠেকিয়ে এক কোপে শিশুটির দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিয়ে নিজেও নিস্তেজ হয়ে পড়লেন। ততক্ষণে শিশুটির মুন্ড গড়িয়ে থেমেছে সেই ভয়ঙ্কর মূর্তির সামনে। মূর্তিটা তার শীর্ণ নখযুক্ত হাত বাড়িয়ে মুন্ডুটা তুলে নিয়ে নিজের মুখের সামনে ধরল। তারপর প্রকাণ্ড বড় হাঁ করে মুন্ডুটা মুখের মধ্যে দিয়ে বিকট শব্দে অদৃশ্য হয়ে গেল। এদিকে লোকটা আগের মতো নিস্তেজ হয়ে পড়ে রইলেন। ঠিক কতটা সময় উনি খোলা আকাশের নিচে পড়ে রয়েছেন সেই হিসাব জ্ঞান ততক্ষণে নিজেও গুলিয়ে ফেলেছেন। শুধু চোখ মেলে দেখলেন গ্রহণ শেষের চাঁদ আবারও আগের মতো নিজের জ্যোৎস্না বিস্তার করেছে চারপাশে। নরবলি দেওয়া শিশুটার খোবলানো দেহটা পড়ে রয়েছে সেই ত্রিভুজের মাঝে। রক্তের স্রোতে মাটি নিজের রং বদল করে কালচে রং ধারণ করেছে। উনি কোনো মতে টলতে টলতে একটা ঘরে প্রবেশ করলেন।
ঘরের মধ্যে টিমটিম করে জ্বলতে থাকা আলোয় চারপাশটা ভালো করে লক্ষ্য করে নিলেন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বললেন, নিজের মৃত্যু তার চাবি নিজেই শয়তানের হাতে তুলে দিলাম। এত বড় ভুল আমার পক্ষে কিভাবে হলো? নিজের বংশের রক্ত দান করেছি আমি শয়তানকে, শয়তান আবারও আমার বংশের রক্ত চায়। না হলে যে শয়তানকে না না না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। আমি হেরে যেতে পারি না, আমি কিছুতেই হারবো না। একটা ছোট্ট ভুলের জন্য শয়তান আমার দেহের অধিকার নেবে, এ কিছুতেই মেনে নিতে পারবো না। আমি অমরত্ব চাই। দরকার হলে আমি আমার বংশের রক্ত দান করব শয়তানকে উৎসর্গ করে, তারপর অমরত্ব লাভ করব। আমার অমরত্ব চাই। আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে উঠব। এই বলে গগন ফাটানো হাসিতে ফেটে পড়ল লোকটা। তারপর ঘরে সাজিয়ে রাখা সমস্ত বই আর পুঁটুলিতে বাঁধা কিছু গোপনীয় বস্তু নিয়ে ঘর ছেড়ে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল লোকটা। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিকশন হান্টকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্পগুলো শোনার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমাদের বিনীত নিবেদন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস এই অপশনটা অন করে দেবেন। তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেট এবং নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন লেখিকা ইশিকা হাজরার কলম থেকে আমাদের এক্সক্লুসিভ সিরিজ সজল মাস্টার সিরিজ থেকে আরও একটি দুর্দান্ত গল্প, হাঘরে। আজকের গল্প পাঠে রয়েছে সৌম্যদীপ। শুনতে থাকুন সজল মাস্টার সিরিজ থেকে হাঘরে। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ শরীরের মধ্যে একটু অস্বস্তি হতে নড়ে চড়ে আবার পাশ ফিরে শুলাম। এবার মনে হলো অনেকগুলো ছোট ছোট কিছু প্রাণী আমার শরীরের মধ্যে নড়ে চড়ে বেড়াচ্ছে। ব্যাপারটা মনে হতে আমি চমকে উঠে বসতেই দেখি পুরো বিছানা জুড়ে লাল পিঁপড়ে ঠিক ঠিক করছে। রাতে শোয়ার সময় গরমের জন্য যে সাদা গেঞ্জিটা পরেছিলাম, দেখলাম পিঁপড়েদের ভিড়ে সেটাও রং বদলে লাল হয়ে গেছে। আমার হাত, মুখ, চোখ কিছুই আলাদা করে দেখা যাচ্ছে না। আমার পুরো শরীরে পিঁপড়েরা আধিপত্য বিস্তার করেছে। আমি বিছানা হাতড়ে পিসেমশাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এদিকে চোখ খুললেই আমার চোখের ভেতর প্রবেশ করবে পিঁপড়েগুলো। আমার চিৎকারের মাঝে শুনতে পেলাম হাঘরের গলার শব্দ। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কে 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 ওখানে? হাঘরে আপনি এসেছেন? কোনো কথা না বলে কেবল একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। আমি এবার বললাম, আমি জানি হাঘরে আপনি এসেছেন। দয়া করে এই পিঁপড়েগুলোকে আমার উপর থেকে সরান আপনি। আমার সারা শরীরটা বড্ড জ্বালা করছে। আমি আমি মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। তা বললে হয় নাকি? দাঁড়াও, তোমার জন্য আরো একটা জিনিস এনেছি, দেখবে এটা তোমার অনেক বেশি পছন্দ হবে। টিকটিকিগুলো তাদের ছোট ছোট পা নিয়ে আমার হাতের মধ্যে, মুখের মধ্যে অবাধে ঘুরে বেড়াতে লাগলো।
আমি চাইলেও চিৎকার করতে পারলাম না, আর না পারলাম ছুটে পালাতে। মনে হলো কেউ যেন শক্ত করে আমার মুখ, হাত, পা চেপে ধরে রয়েছে। আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে। শোঁ শোঁ শব্দ করে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির গতি। প্রকৃতির এমন রূপ দেখে বোঝবার উপায় নেই যে ঘড়ির কাঁটায় সবে বিকেল 4টে। যাক বাবা, একটু শান্তি পেলাম। দুদিন ধরে যা গরম পড়েছিল, বাপ রে বাপ। উফ, কালবৈশাখী ঝড়টা এসে একটু স্বস্তি পেলাম প্রাণে। উফ। কথাগুলো আকবরের উদ্দেশ্যে বলে দোকানের সামনের ঝাঁপটা অর্ধেকটা নামিয়ে দিল রঞ্জিতদা। আকবর ছাড়াও মুস্তফা, রামচরণ, সঞ্জীব, মাইকেল সকলেই উপস্থিত। সকলের হাতের মাটির ভাঁড়ে ধোয়া ওঠা গরম চা এবং তার সহযোগে গল্প বেশ জমে উঠেছে। তবে সকলের চোখ আধখোলা ঝাঁপের বাইরের বৃষ্টি ভেজা রাস্তার দিকে। ঝড়ে গাছগুলো এদিক ওদিক হেলে পড়েছে। বাইরের দৃশ্য দেখে মুস্তাফা দুদিকে মাথা নাড়িয়ে বলল, আজ আর মাস্টার আসবে বলে মনে হয় না। আমারও তাই তো মনে হচ্ছে মুস্তাফা। জল মাথায় নিয়ে সজল মাস্টার বোধহয় আর আসবে না। তার উপর আর শনিবার, স্কুল হাফ ছুটি। এতক্ষণে দেখবে ও নিশ্চয়ই বাড়ি গিয়ে একেবারে ঠান্ডার মরশুমে টান হয়ে শুয়ে একেবারে ভাত ঘুম দিয়েছে। দেখ। রঞ্জিত ফুটন্ত গরম তেলে কয়েকটা চপ ছেড়ে দিয়ে বলল, যা বৃষ্টি শুরু হয়েছে, ইচ্ছা থাকলেও বাইরে বেরোবার উপায় নেই। সে তো আপনারা ঝড়ের আগে এখানে চলে এসেছিলেন বলে। তা নইলে এই মরশুমে বাড়িতে বসে চামুড়ি খেতে খেতে গল্প করার মজাটাই আলাদা। সেদিক থেকে মাস্টাররা যেখানে আসলে গল্পের আসরটা জমতো ভালো। এরই মধ্যে আকাশে বিদ্যুৎ ঝলকানি দিয়ে দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো। চমকে উঠল সবাই। সঞ্জীববাবু সবার মুখের দিকে তাকিয়ে বললেন, এই বাজটা বোধহয় কাছে পিঠে কোথাও পড়েছে। যদি সন্ধে নামার আগে বৃষ্টি থেমে যায় তাহলে একবার দেখতে যেতে হবে, বুঝলে? ওনার কথার মাঝেই ঝপাত ঝপাত শব্দ কানে আসতেই সবাই চুপ হয়ে গেল। জমা জলের মধ্যে কেউ যেন চটি পড়ে হেঁটে আসছে। এই দুর্যোগকে মাথায় করে কে চায়ের দোকানে আসছে সেটা দেখবার জন্য সকলেই বাইরের দিকে তাকালো। কালো ছাতা মাথায় একজন ব্যক্তি এইদিকেই পা চালিয়ে আসছেন। বৃষ্টির কারণেই তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। ততক্ষণে সজল মাস্টার নিজের কালো ছাতাটা বন্ধ করে কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা রুমাল বের করে নিয়ে মাথা মুছতে মুছতে সকলের উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার, সবাই আমার দিকে ওরকম ভূত দেখার মতো চেয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? তারপর নিজের ভিজে জুতোটা বাইরে খুলে সকলের মাঝে আয়েশ করে বসলেন। আরে বাবু, তুমি যে এমন ঝড় বৃষ্টি মাথায় করে এখানে এসে উপস্থিত হবে সেটা তো বুঝতে পারিনি। ভেবেছিলাম আজ বোধহয় তুমি ডুব দিয়েছ। তারপর আজ আবার তো তোমার স্কুলে হাফ ছুটি। ওনার কথায় হেসে উঠে সজল মাস্টার মাথা নাড়িয়ে বললেন, সে উপায় আর আছে নাকি? বাচ্চাগুলোর কদিন আগে পরীক্ষা ছিল, সেই খাতাগুলোই দেখছিলাম ছুটির পর। কিন্তু হঠাৎ বৃষ্টি নামবে বুঝতে পারিনি। তার উপর মনটা কেমন যেন এখানে আসার জন্য আঁকুপাঁকু করছিল। মনে হচ্ছিল তোমরা সব এখানে বসেই খোশ মেজাজে গল্প করছো। তাই 7-5 না ভেবে বৃষ্টি মাথায় করে চলে এলাম। এখন দেখছি এখানে আসাটা বৃথা যাবে না। কই গো রঞ্জিত দা, এক কাপ কড়া করে চা বানিয়ে দাও দেখি। বৃষ্টিতে ভিজে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। ওনার কথা শেষ হতে না হতেই রঞ্জিতদা মাটির ভাঁড়ে এক কাপ চা দিয়ে গেল। তাতে চুমুক দিয়ে সজল মাস্টার বললেন, আর বলো, এতক্ষণ ধরে কিসের গল্প চলছিল? আমাদের গল্প মানে ঘর সংসারের গল্প। আসল গল্প তো আপনি বলবেন। এই বৃষ্টি বাদলার দিনে আপনার মুখে গল্প কিন্তু জমে যাবে। সে অবশ্য ঠিক কথা। এই মরশুমে গোল হয়ে বসে চায়ের সাথে গল্পের আসর জমে ক্ষীর হয়ে যাবে। সজল মাস্টার চায়ের কাপে চুমুক দিয়ে চশমাটা খুলে নিজের জামার খুঁটে মুছে আবার চোখে লাগিয়ে নিলেন। তারপর বললেন, আমার এক দূর সম্পর্কের পিসে মশাই ছিলেন, পুরুলিয়া অঞ্চলের বন বিভাগের একজন কর্মী। নাম না, আসল নামটা তোমাদের বলছি না। এই গল্পের আসল চরিত্রের নামগুলো আমি সামান্য বদলে দিচ্ছি। আসলে তারা সকলেই আমার কাছের লোক। এই ঘটনাটা তারা মনের ভেতর থেকে একেবারে ঝেড়ে ফেলেছে।
কোনোভাবেই যাতে তাদের অসুবিধে না হয় তাই নামগুলো একটু বদলে দিচ্ছি। তবে চিন্তার কিছু নেই, গল্পের স্বাদ কিন্তু আসলই থাকবে। বেশ বেশ, সমস্যা নেই। কি বলেন আপনারা, সমস্যা নেই তো আপনাদের? রঞ্জিতদার কথায় সকলে সম্মতি জানালো। সজল মাস্টার সকলের সম্মতি পেতেই আবার শুরু করলেন। আমার 12 ক্লাসের পরীক্ষা সবে শেষ হয়েছে। পিসিমা আর পিসেমশাই রূপেন দাস আমাদের বাড়িতে এসে রয়েছেন কিছুদিন। ওই কদিনেই পিসেমশাইয়ের সাথে বেশ ভাব জমে উঠেছে। ওনার মুখে পুরুলিয়া জঙ্গলের নানা বন্য প্রাণীর গল্প শুনে আমারও ইচ্ছা জাগলো পিসেমশাইয়ের সাথে ওখান থেকে ঘুরে আসবার জন্য। যেমন ভাবা তেমন কাজ। নিজের মনের ইচ্ছেটা ইনিয়ে বিনিয়ে পিসেমশাইকে জানাতেই উনি এক কথায় রাজি হয়ে গেলেন। বাড়িতে বাবা মায়ের সামান্য আপত্তি থাকলেও পিসেমশাই সবটাই নিখুঁতভাবে সামলে নিলেন। কথা হলো 1 সপ্তাহ ওখানে ঘুরিয়ে আবার দিয়ে যাবেন বাড়িতে। উনি না আসতে পারলেও বিশ্বস্ত কারোর সঙ্গে পাঠিয়ে দেবেন। সেই মতো পরের দিন সকালে ট্রেনে চড়ে রওনা দিলাম আমাদের গন্তব্যে। সেখানে পৌঁছে উঠলাম পিসেমশাইয়ের জন্য বরাদ্দ করে রাখা নির্দিষ্ট কোয়ার্টারে। দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে পিসেমশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম বাইরেটা ঘুরে দেখার জন্য। কারণ পরের দিন থেকে ওনার আবার ছুটি শেষ হয়ে ডিউটি শুরু হবে। ব্যাপারটা শুনে মনে মনে প্রথমে খানিক দমে গেলেও পিসেমশাই আশ্বাস দিলেন উনি না থাকলেও ওনার কেয়ারটেকার আমাকে সকাল সন্ধে ঘুরিয়ে নিয়ে আসবেন। কথাটা শোনা মাত্র আবারও উৎফুল্ল মনে গাছে ঘেরা মনোরম পরিবেশ দেখতে দেখতে হাঁটতে লাগলাম। পিসেমশাই এটা ওটা বিভিন্ন রকমের গাছ দেখিয়ে তাদের নাম আর গুণাবলী বলছিলেন। আমিও মনোযোগী ছাত্রের মতো সবটাই শুনছি। কিন্তু কিছু দূর এগোনোর পর উর্দি পড়া একজন লম্বা মতো লোক আমাদের সামনে দাঁড়াতেই পিসেমশাই ওনাকে স্যালিউট করে বললেন, কি ব্যাপার স্যার, টহল দিতে বেরিয়েছেন নাকি? আমি লক্ষ্য করলাম ওনার বুকের কাছে উর্দির ওপর নেমপ্লেট জল করছে। ওনার নাম ইন্সপেক্টর প্রদীপ ঘোষ। ইন্সপেক্টর হিসেবে ওনার শারীরিক গঠনটাও বেশ। লম্বায় 6 ফুট, ইয়া বড় গোঁপ আর তেমনই চওড়া শরীর। এক কথায় ওনাকে একবার দেখলে যে কোনো অপরাধী নিজের দোষ স্বীকার করে নিতে বাধ্য হবে। তবে পিসেমশাইয়ের প্রশ্নের উত্তরে তিনি সামান্য গম্ভীর আর চিন্তিত হয়ে উত্তর দিলেন, আপনি দেখছি কিছুই জানেন না। ক্ষমা করবেন স্যার, আসলে কদিন ছুটিতে ছিলাম তাই আর কি। পরশু রাতে একটা হাতি গায়েব হয়েছে, সেই সাথে গায়েব হয়েছে এক আদিবাসী শিশু। ওই রাতেই তিলাইতরের বাঁধের ওই দিকের অধিবাসীরা সকলে আবার সেই কান্নার শব্দের সঙ্গে অদ্ভুত বিকট শব্দ শুনেছে। ওদিকের গ্রামের লোকেরাও একই সময় সেই শব্দ শুনেছে, কিন্তু ভয়ে কেউই বাইরে বেরোয়নি। রুদ্র অবশ্য নিজের সাহসিকতা দেখিয়ে শব্দ অনুসরণ করে বনের মধ্যে প্রবেশ করেছিল, কিন্তু সেও আর ফিরে আসেনি। শুধু পরের দিন সকালে জঙ্গলের বাইরে হাতির পিছনের দিকের অর্ধেক দেহ আর শিশুর 2টো পা কাটা অবস্থায় পাওয়া গেছে। রুদ্রর কোনো চিহ্ন মাত্র নেই। শেষের কথাগুলোয় আমি খানিক চমকে উঠলাম। কিসের জন্য জানি না, তবে কি একটা যেন মনের ভেতর বিঁধতে লাগলো। মনে হতে লাগলো বড় কিছু একটা ঘটতে চলেছে। ওনার কথা শুনে পিসেমশাই নিজেও গম্ভীর হয়ে বললেন, সে কি, আবার সেই একই কাণ্ড কারখানা শুরু হয়েছে? মাঝের 1টা মাস তো বেশ নির্বিঘ্নেই গিয়েছিল। আমার মনে হয় চোরা শিকারীদের দলটা আবার ফিরে এসেছে। ওদের হাতে নাতে ধরতে পারলেই, কিন্তু ওদের অস্তিত্ব তো আমরা খুঁজে পাইনি। আপনি তো নিজেও দলের সাথে সার্চ করেছেন, তাই আপনিও জানেন এই রকম কোনো দলের হদিশ দূর দূরান্ত পর্যন্ত আমরা পাইনি। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এই কথা মানতে মোটেও রাজি নন। রুদ্র নিজের ক্ষমতা দেখাতে গিয়ে হারিয়ে গেল। আমার মন বলছে সে আর ফেরার নয়, একেবারের জন্যই হারিয়ে গেছে। আর এই সব কর্মকাণ্ডের পেছনে যে কোনো মানুষের হাত নয়, বরং অপশক্তি রয়েছে, সে কথাও বলার অবকাশ রাখে না। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা সেসব কথা শুনবেন কেন? ওনার কথায় পিসেমশাইও মাথা নেড়ে
সম্মতি জানালেন। আমি ওনাদের কথা বিশেষ কিছু বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এবার ইন্সপেক্টর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি রূপেন বাবুর সাথে এসেছো নাকি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। উনি আবার বললেন, তা কোন ক্লাসে পড়ছো? এই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। বাবা, ভালো। কিন্তু রূপম, আপনি কিন্তু ওকে এখানে নিয়ে এসে একদম ঠিক করেননি। একেই এদিককার অবস্থা ভালো নয়, কখন যে কি হয়ে যায় বলা মুশকিল। ওকে একটু চোখে চোখে রাখবেন, যাতে একা একা কোথাও না যায়। পিসেমশাই মাথা নেড়ে সম্মতি জানালেন। এরপর উনি আমাদের বিদায় জানিয়ে উল্টো পথে হাঁটা ধরলেন। আমরা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইলাম নিশ্চুপ হয়ে। পিসেমশাইয়ের দিকে তাকাতে বুঝলাম এই ঘটনার গভীরে ডুব দিয়েছেন উনি। আমি কি করব বুঝতে না পেরে সামান্য গলা খাকারি দিয়ে ডাকতেই উনি চমকে উঠলেন। আমি বললাম, পিসেমশাই, কি হয়েছে পিসেমশাই? শিশু মারা গেছে, হাতি গায়েব হয়েছে, ঘটনাটা। আমার কথা শেষ হতে না দিয়ে উনি বললেন, আর বলিস না, 2 বছর হলো এখানে বদলি হয়ে এসেছি। প্রথম 1.5 বছর বেশ দিব্যি কাজ করে কেটেছে, কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে চোরা শিকারীদের দল গন্ডগোল বাঁধালেও আমাদের ফোর্স সেসব দক্ষতার সাথে সামলে নিয়েছে। কিন্তু শেষ 6 মাসে ব্যাপারটা অন্য জায়গায় এসে দাঁড়িয়েছে, বুঝলি? মানে শেষ 6 মাসে প্রতি অমাবস্যার রাতে 6টা হাতি নিখোঁজ হয়েছে, আর সেই সাথে গায়েব হয়েছে 6টা শিশু, তাও আবার একই দিনে। আর তারপরের দিন পাওয়া যায় তাদের ছেঁড়া কাটা দেহ। তাছাড়া প্রতি অমাবস্যা রাতে ভেসে আসে একটা কান্নার শব্দ, সেই সাথে একটা বিকট শব্দ। শব্দটা ঠিক কিসের সেটা অবশ্য আজ পর্যন্ত আমরা কেউই বুঝতে পারিনি। মাঝের 1 মাস অবশ্য এই ঘটনা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আবার গত পরশু অমাবস্যার রাতে সেই একই ঘটনা ঘটেছে। এর আগে যখন এরকম ঘটনা ঘটেছিল তখন গুটি কতক অফিসার ব্যাপারটা খতিয়ে দেখার জন্য জঙ্গলের গভীরে প্রবেশ করেছিল। ওনারা এটাকে কোনো চোরা শিকারীদের কাজ বলে ভেবেছিল, কিন্তু ওনারা যে ওই জঙ্গলে গেলেন আর ফিরে আসলেন না। এই যে ইন্সপেক্টর বলে গেলেন রুদ্র স্যারও নাকি ওই জঙ্গলে চোরা শিকারীদের খুঁজতে গিয়েছিলেন, কিন্তু উনিও আর ফিরে আসেন, হয়তো আর ফিরেও আসবেন না। জানিস, এখানের অধিবাসীরা আর গ্রামের মানুষরা মনে প্রাণে বিশ্বাস করেন কোনো এক অপশক্তি দ্বারা এসব কাজ হচ্ছে। অপশক্তি? কিন্তু হাতি মানুষ দিয়ে কি হবে? আর অপশক্তি ব্যবহারের জন্য তো কোনো ব্যক্তি থাকতে হবে, নইলে সেই শক্তিকে চালনা করবে কে? কথাটা ভুল কিছু বলিসনি। এখানে একজন আছেন, তাকে সকলে সন্দেহ করে বটে, কিন্তু এখানে সকল মানুষের সকল বিপদে তিনিই আগে ঝাঁপিয়ে পড়েন। এটা আবার কিরকম কথা হলো? ওনার চরিত্রটা এতদিনে আমরা কেউই বুঝে উঠতে পারিনি, বুঝলি? উনি এই অঞ্চলের একদম শেষ প্রান্তে একটা একচালা পোড়ো বাড়িতে থাকেন। বয়স কত তাও জানি না, দেখলে মনে হবে 80 পেরিয়েছে, কিন্তু মনের জোর ভালোই আছে। ওনার 2টো চোখের মণির রং একেবারে আলাদা, একটা মণি কুচকুচে কালো, তো অন্যটা একদম বাদামি। মাঝে মাঝেই উনি গ্রামে, তারপর আমাদের কোয়ার্টারের দিকে ঘুরে বেড়ান বলাটা অবশ্য ভুল হবে, আসলে উনি কিছু একটা খুঁজে বেড়ান। জিজ্ঞাসা করলে বলেন মুক্তি পাওয়ার চাবি খুঁজছে। অনেকে তো ওনাকে পাগল বলেও মনে করে, কিন্তু কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে উনি এমন সব পাচন তৈরি করে দেন যে রোগ একেবারে বাপ করে পালায়। সেবারেই তো যখন জন্ডিস বাঁধিয়ে বসলাম, ডাক্তারের এত ওষুধ খেয়েও ঠিক হওয়ার কোনো লক্ষণ নেই। ঠিক সেই সময় উনি ওনার ভেষজ উপাদান দিয়ে তৈরি পাচন দিয়ে হাজির হলো আমার কোয়ার্টারে। বললে বিশ্বাস করবি না, পরের দিন থেকেই একটু একটু করে সুস্থ হতে থাকি আমি। তবে উনি আসলে কে বা ওনার পরিচয় কি, সবটাই কেমন ধোঁয়াশা। বেশ কয়েকবার ওনার পরিচয় জানার চেষ্টা করা হয়েছিল বটে, কিন্তু
উনি নিজে থেকে ধরা না দিলে বাকি কারো সাধ্য নেই ওনার পরিচয় খুঁজে বের করা। কথা বলতে বলতে কখন যে একেবারে অঞ্চলের শেষ প্রান্তে এসে পড়েছি বুঝতে পারিনি। পিসেমশাই চারপাশটা এক ঝলক দেখে নিয়ে বললেন, গল্প করতে করতে অনেকটা দূরে চলে এসেছি বুঝলি। এই ভর সন্ধেবেলায় এতটা দূরে আসা ঠিক হয়নি একেবারে। বন জঙ্গলের মধ্যে কোথায় কি। পিসেমশাইয়ের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একটা বয়স্ক লোকের ক্ষীণ স্বর ভেসে এলো। সেই স্বর অনুসরণ করে সামনে তাকাতে দেখি একজন বয়স্ক লোক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যৌবনকালে যে ওনার উচ্চতা বেশ ভালো ছিল সেটা ওনার নুইয়ে পড়া পিঠের কুঁজো দেখলেই অনুমান করা যায়। বৃদ্ধটির গায়ের রং কেমন একটা ফ্যাকফ্যাকে সাদা। এক দেখায় মনে হবে কেউ যেন ওনার শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। সেই সাথে ওনার দুটো ভিন্ন রঙের চোখের মণি। কেউ যেন ভুল করে দুটো ভিন্ন রঙের গুলি রেখে দিয়েছে সাদা পাত্রের মধ্যে। এছাড়াও বয়সের ভারে মাথার একটাও চুল আর অবশিষ্ট নেই। আর পোশাকের বাহার তো আলাদাই মাত্রা দিয়েছেন ওনাকে। একটা লাল টকটকে লুঙ্গি জাতীয় কিছু হাঁটু পর্যন্ত ধুতির মতো করে জড়িয়ে পড়েছেন, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। শুধু গলায় একটা শিকড় জাতীয় কোনো বস্তুকে কালো সুতো দিয়ে বেঁধে মালার মতো করে পড়ে রয়েছেন। আমরা পেছন ফিরে ওনার দিকে তাকাতে উনি বললেন, কি ব্যাপার রূপেন বাবু, আমার ব্যাপারে তো এত কিছু কথা বললে, এখন আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছেন? হ্যাঁ, তাছাড়া আপনারা তো আমার বাড়ি একদম সামনে দাঁড়িয়ে রয়েছেন। চলুন চলুন, আমার বাড়ির ভেতরে চলুন, একটু জল বাতাসা খেয়ে গলাটা ভিজিয়ে নেবেন। চলুন। ওনার কথায় আমি আর পিসেমশাই দুজনেই একটু হতভম্ব হয়ে গেলাম। মনে মনে ভাবলাম উনি হয়তো লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনেছেন। কিন্তু আবারও আমাকে চমকে দিয়ে উনি বললেন, না না খোকা, ভুল ভাবছো তুমি। লুকিয়ে কথা শোনার মতো সময় আর ধৈর্য কোনোটাই আমার নেই। কিন্তু তোমাদের মনের কথাটা যে হাওয়ায় ভাসে তারা নিজেরাই আমার কাছে আসে। আমি বাতাসে কান পাতলেই সেসব শুনতে পাই। তবে তোমার বিষমশাই কিন্তু আমার নামটা বলেননি। অবশ্য আমার নিজের নামটা কি যে ছিল আমি আর এখন কিছুতেই মনে করতে পারি না। তবে এখানে আমায় সকলে হাগরে বলে ডাকে। তুমিও সেই নামেই ডেকো, কেমন? কি হা ঘরে মানে ভবঘুরে? হ্যাঁ হ্যাঁ, ভবঘুরে। নামটা অবশ্য আমি নিজেই নিজেকে দিয়েছি। আমার যে নির্দিষ্ট কোনো ঘর নেই, নিজের মানুষ নেই, শুধু শুধু ঈশ্বর আর শয়তান আমায় দিয়ে যা করাতে চায় আমি তাই করি। ওহ, এই আমার এক দোষ, মুখ খুললে কিছুতেই আর থামতে চাই না। এটা হলো রূপেন বাবু। কি হলো রূপেন বাবু, দাঁড়িয়ে পড়লেন যে? চলুন ভিতরে চলুন। এই সময় আমার দ্বারা আপনাদের কোনো অমঙ্গল হবে না, আমি আপনাদের নিশ্চিত হয়ে বলছি। বরং আমি একা মানুষ, আপনাদের সাথে একটু গল্প করলে মনটা হালকা হবে। ওনার কথায় আর দ্বিমত পোষণ না করে ওনার পেছন পেছন ওনার বাড়িতে গিয়ে উঠলাম। ওনার বাড়ির সামনেই একটা বিশাল গাছ অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে, যেন হাত বাড়িয়ে সকলকে নিজের কাছে ডাকতে চাইছে। পিসেমশাইকে গাছটার নাম জিজ্ঞেস করতে উনি বললেন তিনি নিজেও জানেন না। গাছটার দিকে একভাবে তাকিয়ে আছি, এমন সময় হা ঘরে আমার হাতটা ওনার শক্ত হাতের মধ্যে পুড়ে নিয়ে সতর্ক ভঙ্গিতে ফিসফিস করে বললেন, ও বড় শয়তান আছে, ওর দিকে অমন তাকিয়ে থেকো না। হয়তো হয়তো সারা জীবনের জন্য ওর গোলাম হয়ে রয়ে যাবে। ওনার কথায় আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতে উনি এবার হো হো করে হেসে উঠে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, রূপেন বাবু, আপনি খোকাকে নিয়ে ভেতরে আসুন, আমি জল বাতাসার ব্যবস্থা করি।
এই বলে তিনি দরজা খুলে বাড়ির ভেতর প্রবেশ করলেন, আর ওনার পেছন আমরা। বাইরে দিনের আলো থাকলেও ঘরের মধ্যে সমস্ত জানলা বন্ধ থাকায় ঘরের মধ্যে আলোর ছিটে ফোঁটার রেশ পর্যন্ত নেই, পুরোটাই অন্ধকার। আর সেই সাথে কেমন একটা ভ্যাপসা গন্ধ আমাদের নাকে ধাক্কা মেরে গেল। বুঝলাম ঘরের মধ্যে আলো বাতাস না খেলার ফল এই দুর্গন্ধ। আমাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে উনি একটা লাল মোমবাতি জেলে আমাদের সামনে এসে দাঁড়ালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ওনার চোখের মণিগুলো যেন বারবার কেঁপে উঠছিল। আমাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উনি ওনার খ্যানখ্যানে গলায় আবার বললেন, কি হলো, ভিতরে আসুন আপনারা। তারপর আমাদের ভীত মুখের দিকে তাকিয়ে একটু স্মিত হাসি হেসে বললেন, ভয় নেই, ভয় নেই, তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। রূপেনবাবুর কাছে যে আমার অনেক ঋণ রয়েছে, সেসব ভুলে তোমাদের ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না। তাই তাই তোমরা নির্ভয় দুজনে ভিতরে আসো। ওনার কথার শেষ হতেই আমি চকিতে পিসেমশাইয়ের দিকে তাকাতেই উনি মাথা নেড়ে সম্মতি জানালেন। আমিও আর বাক্য ব্যয় না করে ওনার সাথে ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করতেই আবারও একটা চমক পেলাম। ওনার পুরো ঘরের অর্ধেকের বেশি জায়গা জুড়ে রয়েছে নানান ভাষায় নানা ধরনের বই। ইংরেজি, বাংলা, উর্দু, কি ভাষা নেই সেখানে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বইগুলোর দিকে। আর বাকি ফাঁকা তাকে রয়েছে বড় কাঁচের বয়াম, তাতে রাখা রয়েছে নানা গাছের শেকড় বাকড়। আর বাকি বয়ামগুলোতে ঠিক কী রাখা রয়েছে সেটা বোঝার উপায় নেই, কারণ তার গায়ে কালো কাপড় দিয়ে জড়িয়ে রাখা আছে। পুরো বাড়িটায় দুটো ঘর রয়েছে। হাঘরে বলে লোকটা আমাদের প্রথম ঘরে বসিয়ে রেখে নিজে অন্য ঘরে কিছু একটা করছে। মাঝে মাঝে ভেসে আসছে স্টিলের গ্লাসের টুংটাং শব্দ। আমি ঘরের ভেতরটা আবার ভালো করে লক্ষ্য করে বললাম, কিরকম এই অদ্ভুত লোকটা না? এদিকে নিজের পরিচয় জানে না কি বলছে, আবার এদিকে এত বই নিয়ে পড়াশোনা করে। আচ্ছা পিসেমশাই, উনি কি বহুদিন আগে থেকে এখানে রয়েছেন নাকি নতুন এসেছেন? আর উনি বললেন তোমার কাছে ওনার অনেক ঋণ রয়েছে। কিসের ঋণ রয়েছে গো? না না, এটা ওনার আদি বাসস্থান নয়। তবে এই বাড়িতে আগে যিনি থাকতেন তিনি নানা অতিপ্রাকৃত জিনিস নিয়ে নাকি চর্চা করতেন। একদিন হঠাৎ করে ওনার মৃত্যু হয়। হঠাৎ করে মানে একদম আকস্মিকভাবে মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে উনি বলে গিয়েছিলেন একজন ওনার বাড়িতে এসে উপস্থিত হবেন, তাকে যেন কোনো প্রকার বিরক্ত ছাড়াই এই বাড়িতে থাকতে দেওয়া হয়। আর ওনার মৃত্যুর 50 বছর পর আবির্ভাব হয় এই হাঘরে। হাঘরে যখন এখানে প্রথম আসেন তখন ওনাকে নাম জিজ্ঞাসা করলে উনি নাম বলতে পারেন না, নিজের পরিচয় দিতে পারেন না। প্রথমে গ্রামের মানুষজন ওনাকে পাগল ভেবে টেনে হিচড়ে গ্রাম থেকে বাইরে বের করে দিতে উদ্যত হয়। কিন্তু আমি আর ইন্সপেক্টর প্রীতম মিলে গ্রামের মানুষজনকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে গ্রামের মানুষ আর আদিবাসীরা আমাদের ওপরও ক্ষিপ্ত হন। কবর, আর ঠিক সেই সময় বাড়ির বাইরে ওই কবর। কবর? কার কবর? ও, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম। এই বাড়িতে যিনি থাকতেন তিনি হিন্দু ধর্মের হলেও আগুনে ওনার দেহটা দাহ হোক তিনি চাননি। কিন্তু সেসব অগ্রাহ্য করে সকলে ওনার দেহ দাহ করার জন্য নিয়ে গেলে খুব অদ্ভুতভাবে ওনার দেহ আগুনে পড়ে না, কেবল ওনার দেহটা কেন্দ্র করে চারপাশে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। আর সেই আগুনের তাপ যেন অদৃশ্যভাবে পুড়িয়ে দিতে থাকে সকলের দেহকে। এমন পরিস্থিতিতে সকলে সিদ্ধান্ত নেন এই বাড়ির সামনে ওই যে আসার সময় যে গাছটা দেখছিলিস, ওর পিছনেই কবরের নিচে শুয়ে আছে ওনার শরীরটা। তবে এগুলো সবই আমার শোনা কথা, কারণ এই ঘটনাটা ঘটেছিল বছর 50 আগে। তবে হাঘরে এখানে এসেছিলেন আমার আসার বছর 1.5 পরে। পিসেমশাইয়ের কথার মাঝে 2 গ্লাস জল আর একটা প্লেটে বাতাসা নিয়ে হাজির হলেন হাঘরে। আমাদের হাতে জলের গ্লাস তুলে দিয়ে নিজেও বসলেন সামনে রাখা জীর্ণ কাঠের মোড়ায়। বাড়িটা সত্যি বহুদিনের পুরনো। জায়গায় জায়গায় ঘরের চুন খসে গিয়ে লাল লাল ইট নিজেদের অস্তিত্ব প্রকাশে
ট্যাপ ডেবিয়ে চেয়ে রয়েছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এই যে এত বই রয়েছে, এগুলো সব আপনার? হাঘরে হেসে বললেন, কেন, তোমার পিসমশাই তো তোমায় বললেন এই বাড়িটা আমার নিজের নয়, অন্য একজনের, আর ওই বইগুলো সবই তার, কোনোটাই আমার নয়। তবে এই বইগুলোর বেশিরভাগ আমার পড়া, শুধু ওই 5-6টা বই বাকি আছে। যা, কাজের চাপে সেগুলো পড়ে ওঠা হয়নি, কিন্তু এইগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, বুঝলে? তারপর মুক্তির পথ খুঁজে বের করতে হবে। মুক্তির পথ? কিসের থেকে মুক্তি চান আপনি? আপনি তো বলেন আপনার কিছুই মনে নেই, তাহলে কিসের মুক্তির কথা বলছেন? সব কিছু যে সবাইকে বলতে নেই রূপেন বাবু, আর সব কিছুই যে এত সহজে জানতেও নেই। সহজে সব জেনে গেলে তো বড় বিপদ। এই যে আমাকেই দেখুন না, আমি সব কিছু একেবারে জানতে গিয়ে নিজেকে কখন যে একেবারে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে এনেছি নিজেও বুঝতে পারিনি। কি সব বলছেন আপনি হাঘরে? মানছি আপনি আমাদের কিছু জানাতে চান না, তাই বলে এখানে ছোট ছেলের সামনে এমন কথা বলার কোনো মানে হয় না। এক্ষুনি ও ছোট মানুষ, এক্ষুনি কি বুঝে বসে থাকবে, তারপর সেই নিয়ে ভয় পাবে। একেই এখানে আমি ছাড়া ওকে দেখার মতো কেউ নেই, তার উপর আমি ডিউটিতে বেরিয়ে গেলে ওকে একাই থাকতে হয়, আর আপনি সেখানে। এই ক্ষমা করে দেবেন রূপেন বাবু, ক্ষমা করে দেবেন। আমি এত কিছু ভেবে কথাগুলো বলিনি, যা বলেছি সব সত্যি কথাই বলেছি। জানেন তো, মৃত্যুর গোলক দাদায় ঘুরে বেরিয়ে কষ্টের মৃত্যুর থেকে সত্যিটা জেনে সেই গোলক দাদা থেকে বেরোনোর পথ খুঁজে বের করার চেষ্টা তো করা যাবে, তাই না? কথাগুলো বলেই নিজের মনে খ্যাক খ্যাক করে হেসে উঠলেন উনি। তারপর ঘরের দরজার দিকে চোখ পড়তেই হাসি থামিয়ে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়ে ভীত চোখটা নামিয়ে নিলেন। তারপর আমাদের অস্তিত্বকে অগ্রাহ্য করে তিনি নিজের মনে মনে বিড়বিড় করতে লাগলেন, ঘুমের সময় হয়েছে তোমার, যাও ঘুমাও তুমি, আর কোনো শব্দ হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। তারপর আমাদের দিকে ফিরে ইতস্তত কণ্ঠে বললেন, বলছি সন্ধে নেমেছে রূপেন বাবু, আর এখানে থাকাটা ঠিক হবে না, অনেকটা রাস্তাও ফিরতে হবে আপনাদের। তাছাড়া আমাদের কথার শব্দ ওর ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ও আবার ওর ঘুমের মধ্যে এতটুকু শব্দ সহ্য করতে পারে না। তাই বলি কি, এবার আপনারা। হাঘরের ইঙ্গিত বুঝতে পেরে পিসেমশাই উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বললেন, হ্যাঁ, সন্ধেই হয়েছে, আসলে কথা বলতে বলতে সেদিকে খেয়াল করিনি। আপনার ঘুমের অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী। না 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 রূপেন বাবু, আপনি বোধহয় ভুল শুনেছেন। আমি আমার জন্য বলিনি, আমার চোখে ঘুমের আনাগোনা অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু ওর জন্যই এত সাবধানতা। পিসেমশাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও, কার কথা বলছেন আপনি? এখানে আসা অবধি তো আপনি ছাড়া অন্য কারোর দেখা পাইনি। পিসেমশাইয়ের কথার মাঝে হঠাৎ ঘরের কোণে রাখা একটা কাঁচের বয়াম ঝনাত শব্দ করে মেঝেতে পড়তেই আমরা সেদিকে তাকিয়ে দেখলাম কাঁচের টুকরোগুলো ঘরময় ছড়িয়ে পড়েছে। ঘটনার আকস্মিকতায় আমরা তিনজনে চমকে উঠে একে অপরের মুখের দিকে তাকালাম। কোথাও কিছু নেই, কোনো হাওয়া বাতাস নেই, অথচ আপনা আপনি ভারী কাঁচের বয়াম পড়ে যাওয়াটা বড় অস্বাভাবিক ঘটনা। অন্যদিকে হাঘরে তখন ভাঙা কাঁচগুলোর দিকে তাকিয়ে রীতিমতো ভয়ে কাঁপছে। ওনার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘামের কণা। ওনাকে দেখে মনে হলো ওনার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে আর তাকে দেখে উনি ভয় পাচ্ছেন। কিন্তু আমি বা পিসেমশাই কেউই আমাদের তিনজন ছাড়া ঘরে কারোর উপস্থিতি টের পেলাম না। পিসেমশাই একটু ওনার কাছে গিয়ে আলতো করে কাঁধে হাত রাখতেই
উনি সামনের দিক থেকে চোখ না ফিরিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, চলে যান আপনারা, চলে যান। আর এক মুহূর্তে দাঁড়ালে আপনাদের হাতে। ওনার কথা শেষ হওয়ার আগেই আরও একটা কাঁচের ফাঁকা বয়াম শূন্যে ভেসে চোখের নিমেষে মাটিতে আছড়ে পড়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। হাঘরে এবার রীতিমতো চিৎকার করে বললেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, চলে যান, চলে যান, নাহলে সব শেষ হয়ে যাবে, সব। পিসেমশাই আর কথা বাড়ালেন না, আমার হাতটা শক্ত করে ধরে ঘর থেকে বেরিয়ে পড়লেন। ঘরের বাইরে বেরোতে বুঝলাম সূর্য অনেকক্ষণ আগেই অস্ত গেছে। তার বদলে আকাশে লক্ষ লক্ষ তারাদের ভিড়। চাঁদের অস্তিত্ব আছে বটে, তবে সেটা অর্ধেক। অন্ধকারে চারপাশটা ভালো করে চোখে দেখা যাচ্ছে না, তাই পিসেমশাই কোমরে গোঁজা টর্চ লাইট জ্বালিয়ে এদিক ওদিক তাকিয়ে নিয়ে আমার হাত ধরে সামনের পথে কোয়ার্টারের দিকে হাঁটতে লাগলেন। আমাদের দুজনের মুখে কোনো কথা নেই। আমি কি মনে হতে একবার পেছন ফিরে তাকিয়ে দেখলাম একটা অবয়ব সেই গাছটার পেছন দিকে গিয়ে মিলিয়ে গেল। অবয়বটা যে হাঘরের নয় সেটা অন্ধকারেও বুঝতে অসুবিধা হলো না। একবার ভাবলাম পিসেমশাইকে বলি, কিন্তু কিছুক্ষণ আগে হাঘরের আচরণের কথা মনে পড়তে তার করলাম না। কিন্তু মনের মধ্যে কয়েকটা প্রশ্ন এলোমেলোভাবে ঘুরতে লাগলো। লোকটা সত্যি অদ্ভুত, কখন কি করেন বোঝা মুশকিল। মাঝে মাঝে মনে হয় ওনার মতো গুণী মানুষ এখানে আর একটাও নেই। ঠিক তারপরে ওনার হাবভাব দেখে মনে হয় ওনার মস্তিষ্কে কিছু সমস্যা হয়েছে। পিসেমশাইয়ের কথা এবার একটু সাহস পেলাম। হাঁটতে হাঁটতে ওনার দিকে একবার আর চোখে তাকিয়ে নিয়ে বললাম, আচ্ছা পিসেমশাই, তুমি কি হাঘরের ঘরে অন্য কাউকে দেখেছিলে? অন্য কাউকে? কই না তো, আমরা তিনজন ছাড়া ওই বাড়িতে আর কেউ ছিল বলে বুঝতে পারিনি। কেন বলো তো? না, তাহলে হাঘরে কার ঘুমের ব্যাঘাতের কথা বলছিল? আর একবার দরজার সামনে, একবার ঘরের ভেতর, ভয় বা পাচ্ছিল কাকে দেখে? কি জানি, তবে তোকে বললাম না, ওনার মাথায় কিছু একটা সমস্যা রয়েছে। সেটাই হয়তো সময়ে অসময়ে বেশি সমস্যা করলে উনি এরকম আচরণ করেন। তাছাড়া উনি বাইরের মানুষদের সাথে খুব একটা মেশেন, তাই এই নিয়ে তো বিশেষ কিছু বলারও নেই। কিন্তু আমি এক্ষুনি একটা ছায়াকে ওই গাছটার পেছনে ছুটে যেতে দেখলাম। এবার পিসেমশাই হাঁটা থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে বললেন, জানতাম এরকম কিছু একটা হবে। আরে ওই সব তো তোর মনের ভুল মাত্র, আর কিছুই নয়। ওই হাঘরের অতক্ষণ ওই হাঘরের অন্ধকার ঘরে বসে আর ওনার হাবিজাবি কথা শুনে তোর মনে এসব ভাবনা জমেছে। আমি নিজেও প্রথমটাই ঘাবড়ে গিয়েছিলাম, তারপর মনে পড়লো ওনার অবস্থার কথা। তাহলে তখন ওই ভারী ভারী বয়ামগুলো নিচে পড়লো কিভাবে? আরে গাধা, বয়াম দুটো তো খালি ছিল, আর উনি বোধহয় ওগুলোকে ঠিকঠাক করে তাকে গুছিয়ে রাখেন। তাছাড়া ওনার ঘরে দেখেছিলিস তো কেমন কুমিরের আকৃতি টিকটিকি ঘুরে বেড়াচ্ছিল। তাদের যাতায়াতের পথেই হয়তো ধাক্কা লেগে ঘটনাটা ঘটেছে। তোরও অবশ্য দোষ নেই, অমন ভুতুরে পরিবেশে অমন কাণ্ড ঘটলে ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। পিসেমশাইয়ের কথাগুলো ঠিক হলেও মনের মধ্যে কেমন একটা কিন্তু কিন্তু রয়েই যায়। কিছুক্ষণ নিস্তব্ধভাবে হাঁটার পর আমি জিজ্ঞেস করলাম, যাওয়ার সময় হাঘরের এখানে আসার ব্যাপারটা নিয়ে কিছু একটা বলছিলে, কিন্তু তখন হাঘরে নিজে এসে যাওয়ায় আর শেষ করতে পারলেন না। কি হয়েছিল গো তারপরে? এখন যেতে যেতে বলো না বাকিটা। কত দূর পর্যন্ত বললাম বলতো? হ্যাঁ, মনে পড়েছে। হাঘরেকে যখন সকলে মিলে এই স্থান থেকে বের করে দিতে উদ্যত হয়েছিল, আমার বা ইন্সপেক্টরের কথাও যখন কাজে দিচ্ছিল না, তখন ওই বাড়ির পিছনের দিকে যে কবরটা রয়েছে, ওখান থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে লাল পিঁপড়ের দল। আর চোখের নিমিষেই জায়গাটা পুরো ছেয়ে যায় পিঁপড়েতে। তখন ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে থেকে গা গুলিয়ে উঠবে। গ্রামের মানুষজনও ওই দৃশ্য দেখে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের মতো স্থান ত্যাগ করে চম্পট দেন। তবে
অদ্ভুতভাবে ওই পিঁপড়ের ঝাঁক আমাদের আশেপাশে আসেনি। সবাই চলে যাওয়ার পর পিঁপড়েগুলো যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে ওই কবরের পাশে মিলিয়ে যায়। ওই ঘটনার পর থেকে কেউই আর সেরকমভাবে হাঘরের সাথে বিশেষ কথা বলতে চায় না। উনিও নিজে থেকে কারোর সাথে ভাব গল্প করতে চান না। এখন তো আমার মনে হয় বেশি পড়াশোনা করেই হয়তো উনি এরকম হয়ে গেছে। নে চল, এবার অনেক গল্প হয়েছে, এখন যা হাত মুখ ধুয়ে আয়, আমিও যাই দেখি রাতে কি খাবার ব্যবস্থা হয়েছে। গল্প করতে করতে যে কোয়ার্টারের সামনে এসে গেছি লক্ষ্য করিনি। যাই হোক, হাত মুখ ধুয়ে রাতে দেশি মুরগির ঝোল দিয়ে গরম ভাত খেয়ে যখন বিছানায় দেহটা ফেললাম তখন ঘড়ির কাঁটায় 9টা। ওরকম শান্ত নিরিবিলি পরিবেশে রাত 9টাটা কেমন জানি রাত 2টো সমান মনে হচ্ছিল। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ শরীরের মধ্যে সুরসুরি লাগতে নড়ে চড়ে আবার পাশ ফিরে শুলাম। এবার মনে হলো অনেকগুলো ছোট ছোট কিছু প্রাণী আমার শরীরের মধ্যে চড়ে বেড়াচ্ছে। আমি চমকে উঠে বসতেই দেখি পুরো বিছানা জুড়ে লাল পিঁপড়ে ঠিক ঠিক করছে। রাতে শোবার সময় গরমের জন্য যে সাদা গেঞ্জিটা পরেছিলাম দেখলাম পিঁপড়েদের ভিড়ে সেটাও রং বদলে লাল হয়ে গেছে। আমার হাত মুখ চোখ কিছু আলাদা করে দেখা যাচ্ছে না। আমার পুরো শরীরে পিঁপড়েরা আধিপত্য বিস্তার করেছে। আমি বিছানা হাতড়ে পিসেমশাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এদিকে চোখ খুললেই আমার চোখের ভেতর প্রবেশ করবে পিঁপড়েগুলো। আমার চিৎকারের মাঝে শুনতে পেলাম হাঘরের গলার শব্দ। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? হাঘরে আপনি এসেছেন? কোনো কথা হলো না, কেবল একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। আমি আবার বললাম, আমি জানি হাঘরে আপনি এসেছেন, দয়া করে এই এই পিঁপড়েগুলোকে আমার উপর থেকে সরান আপনি। আমার সারা শরীরটা বড্ড জ্বালা করছে, আমি মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। তা বললে হয় নাকি? দাঁড়াও, তোমার জন্য আরো একটা জিনিস এনেছি, দেখবে এটা তোমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি চোখ বন্ধ অবস্থায় বুঝলাম উনি নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসছেন। বন্ধ ঘরে ওনার নিঃশ্বাসের শব্দ আমার কানে কয়েকবার আসতেই আমি হাত বাড়িয়ে ওনাকে ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু হাত বাড়িয়ে কোনো মানুষের শরীরকে ছুঁতে পারলাম না, বরং তার বদলে কেমন একটা নরম আর অদ্ভুত জিনিস আমার হাতে ঠেকলো। আর আমার হাতের স্পর্শ পাওয়া মাত্র জিনিসটা ছিটকে এসে পড়লো আমার কোলে। চোখ বন্ধ অবস্থাতেও আমার চোখের সামনে ভেসে উঠল হাঘরের বাড়িতে দেখা সেই বিরাট আকৃতির কয়েকটা টিকটিকির ছবি। সেগুলো তাদের ছোট ছোট পা নিয়ে আমার হাতের মধ্যে মুখের মধ্যে অবাধে ঘুরে বেড়াতে লাগলো। আমি চাইলেও চিৎকার করতে পারলাম না, আর না পারলাম ছুটে পালাতে। মনে হলো কেউ যেন শক্ত করে আমার মুখ হাত পা চেপে ধরে রেখেছে। এর মধ্যে আর একটা ঘটনা ঘটল। হাঘরের হাসির শব্দ থেমে গিয়ে কানে ভেসে এলো কান্নার শব্দ, হাঘরের কান্নার শব্দ। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন। সত্যি কথা বলতে তখন চোখ খোলার মতো অবস্থায় আমি নেই। শুধু শুনতে পাচ্ছিলাম হাঘরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আর কারোর কাছে ক্ষমা চাইছেন। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম ঘরে হয়তো অন্য কারোর আগমন হয়েছে, হয়তো পিসেমশাই ঘরে এসেছেন আর ওনাকে দেখে হাঘরে নিজের ভুলের ক্ষমা চাইছেন। কথাটা মনে হতে একটু স্বস্তি অনুভব করলাম। মুখ খুলে পিসেমশাইকে বার কয়েক ডাকলাম, কিন্তু এবারেও কোনো উত্তর এলো না। পরিবর্তে কয়েকটা পিঁপড়ে মুখের মধ্যে প্রবেশ করে ঠোঁট কামড়ে একেবারে শরীরের ভেতর পর্যন্ত জ্বালিয়ে দিল। ও খোকা বাবু, ওঠো গো, বেলা যে পড়ে এলো, খিদে পায়নি নাকি তোমার? অস্পষ্ট কয়েকটা শব্দ কানে আসতে ধীরে ধীরে চোখ খুলে দেখি সূর্যের আলো এসে পড়েছে ঘরে, আর আমার সামনে গামছা কাঁধে অধীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন সুবীর কাকু। উনি আমার পিসেমশাইয়ের কোয়ার্টার দেখাশোনা করেন, তার পাশাপাশি রান্নাবান্না করে দেন। ওনাকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি এক ঝটকায় বিছানায় উঠে বসে নিজের হাত পা মুখে হাত বুলিয়ে দেখি
না, কোথাও কিচ্ছু নেই। বুঝলাম সবটাই রাতের দুঃস্বপ্ন। নিজের বুকে হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সুবীর কাকু আবার তাড়া দিলেন। চলো ওঠো খোকা বাবু, 10টা বেজে গেছে। জল খাবার খেয়ে নিয়ে স্নান সেরে নাও, তারপর তোমায় ওদিকের ফুল বাগানে একটু ঘুরিয়ে আনবো। দাদাবাবু বলে গেছেন। পিসেমশাই কি চলে গেছেন? হ্যাঁ, দাদাবাবু তো অনেক সকালেই বেরিয়ে গেছেন, আসবেন ওই বিকেলে। উনি বলে গেছেন তুমি যেন সময় মতন খেয়ে নাও। ওনার কথা মতো স্নান সেরে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম ফুল বাগান দেখতে। জায়গাটা খুব দূরে নয়, পিসেমশাইয়ের কোয়ার্টার থেকে 2 মিনিটের হাঁটা পথ। সুবীর কাকুর সাথে কথা বলতে বলতে ওখানে পৌঁছতেই কিছুক্ষণ সামনের দৃশ্য দেখে চুপ করে দাঁড়িয়ে রইলাম। নানা রঙের ফুলের সমাহার জায়গাটা জুড়ে। সুবীর কাকু জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন আর এক একটা ফুলের নাম বলতে লাগলেন। তাছাড়া জায়গাটার একদম শেষ প্রান্তে রয়েছে একটা মাঝারি আকারের পুকুর, আর সেখানেও পদ্ম আর শালুক ফুলের সমাহার। আমি মুগ্ধ হয়ে চারপাশটা দেখছি, এমন সময় মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। পেছন ফিরতে দেখি সুবীর কাকু দূরে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছে। আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না। আমি আবার সামনের দিকে তাকালাম, কিন্তু পরক্ষণেই আবার সেই ডাক ভেসে এলো। পেছন ফিরে তাকাতেই দেখি হাঘরে দূরে একটা গাছের পেছনে দাঁড়িয়ে রয়েছেন। বারবার ইশারা করে আমাকে ওনার কাছে যাওয়ার জন্য বলছেন। আমি একবার দূরে দাঁড়িয়ে থাকা সুবীর কাকুর দিকে তাকালাম। উনি তখনও কথা বলতে ব্যস্ত। প্রথমে গত সন্ধেবেলায় ওনার ব্যবহার আর রাতে অমন দুঃস্বপ্ন দেখে ভাবলাম যাব না, কিন্তু পরক্ষণেই নিজের মনের ভেতর চলতে থাকা কৌতূহল দমন করতে না পেরে এগিয়ে গেলাম ওনার দিকে। ওনার কাছে গিয়ে দাঁড়াতে কোনো কিছু বলা নেই কওয়া নেই উনি আমার ডান হাতটা নিজের মুঠোর মধ্যে পুড়ে নিয়ে বললেন, আমি ভাবলাম তুমি বোধহয় আসবে না আমার ডাকে। বিশ্বাস করো কাল সন্ধ্যেবেলায় যেটা আমি করেছি সেটা মোটে ইচ্ছা করে করিনি। আমি তো চেয়েছিলাম তোমাদের সাথে বসে আরও কিছু একটা কথা বলতে, কিন্তু ও যে ঘুমের সময় হয়ে গিয়েছিল তাই একটু শব্দ পেতে রেগে গিয়ে ভাঙচুর শুরু করেছিল। কিন্তু আজ এখন চলো আমার সাথে, অনেক কিছু দেখাবো তোমাকে। ওই দিনের আলোয় সে বেরোয় না, তাই আর কোনো ভয় নেই তোমার। যতক্ষণ ইচ্ছা তুমি বসে থাকতে পারো। আমার যত বই আছে সেইগুলো তুমি সব দেখতে পাবে। হ্যাঁ, তুমি চলো আমার সাথে চলো। এবার আমি একটু দ্বন্দ্বে পড়ে গেলাম। পিসেমশাইয়ের কথা অনুযায়ী সুবীর কাকু কিছুতেই আমাকে হাঘরের সাথে একা ছাড়বেন না, আর না তো আমার সাথে ওনার বাড়িতে যাবেন। আবার এদিকে কাউকে কিছু না বলে গেলে পরে পিসেমশাইয়ের থেকে বকুনি খেতে হবে। তাছাড়া ওখানে একা গিয়ে যদি কোনো সমস্যায় পড়ি সেটাও তো কেউ জানতে পারবে না। এত কিছু ভাবনার মধ্যে হাঘরে স্মিত হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার ওসব নিয়ে চিন্তা করতে হবে না, তোমার কোনো বিপদ হবে না। জানো, তোমাকে পুরো একদম আমার ছেলের মতো দেখতে। ছেলেটা আজ থাকলে ওর বয়স কত হতো কে জানে। ওনার কথা শুনে আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনার ছেলে কোথায় তিনি এখন? আর আপনি যে বললেন আপনার কিছু মনে নেই, কিন্তু এই তো আপনার ছেলের কথা তো মনে আছে। আমার কথায় উনি রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হাসলেন। তারপর ধরা গলায় বললেন, তুমি এখন ছোট, তাই তোমাকে বুঝিয়ে বললে তুমি এত কিছু বুঝবে না। জানো তো খোকা, অনেক সময় আমাদের নিজের ভালো থাকার জন্য, অন্যকে ভালো রাখার জন্য অনেক কিছু ভুলে থাকতে হয়। আর ভুলে থাকতে থাকতে এমনই অভ্যাস হয়ে যায় যে আমরা সত্যিই সব কিছু ভুলে যাই। তখন আবার জোর করে মনে করতে গেলে আর এক বিপদ হয়। কিন্তু তোমাকে দেখে শুধু তার মুখের ছবিটাই চোখের সামনে ভেসে উঠল, বাকি আর কিছু সত্যিই মনে নেই। কথাগুলো বলে উনি আমার অলক্ষ্যে বেশ কৌশলে নিজের চোখের জল মুছে নিলেন। বুঝলাম মানুষটা সবার সামনে যাই বলুক আর যাই করুক না কেন, ওনার জীবনে বড় কোনো রহস্য জড়িয়ে আছে। হয়তো সেই রহস্য বড় ভয়ঙ্কর আর কষ্টদায়ক। ওনার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বললাম,
আমাকে দুপুরের মধ্যে বাড়ি ফিরতে হবে, তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে সময়ের অপচয় করাটা ঠিক হবে না। আমার কথা এবার ওনার মুখে হাসি ফুটল। উনি আমার হাতটা ধরে আগের দিনের যাওয়ার পথে হাঁটতে লাগলেন। আমিও নিঃশব্দে ওনার সাথে হাঁটতে লাগলাম। যদিও মনের ভেতরে একটু একটু ভয় বাসা বাঁধছিল, কিন্তু আমার কৌতূহল সেসবকে ছাপিয়ে গিয়ে অনেক কিছু জানতে চাইছিল। হাঁটতে হাঁটতে ভাবলাম, এতক্ষণে সুবীর কাকু আমায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। পিসেমশাই জানতে পারলে উনিও দুশ্চিন্তা করবেন। আমার ভাবনার মাঝে হা ঘরে বললেন, কোনো ভয় নেই, কেউ জানতে পারবে না। আর না তো তোমায় পরে বকুনি খেতে হবে। আপনি কি জাদু মন্ত্র শিখেছেন নাকি বলুন তো? মানুষের মনের কথা কেমন আগে থেকেই পড়ে ফেলেন। সে একটু আধটু শিখেছি বটে, আর সেটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল। দূর মশাই, আপনি জানেন না, এই জাদু যদি আপনি একবার আমাদের গ্রামের লোকেদের সামনে দেখান না, তাহলে আপনার নাম একেবারে হু হু করে আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়বে। তখন এই জাদু দেখিয়ে ভালো টাকা অর্জন করতে পারবেন, কারণ সব মানুষ তো চট করে জাদুবিদ্যা শিখতে পারে না। আচ্ছা, ওই গাছটার নাম কি? কোন গাছটা? হ্যাঁ, কোন গাছটা? আমি হাত দিয়ে ওনার বাড়ির সামনে সেই অদ্ভুত গাছটার দিকে আঙুল নির্দেশ করতে উনি একটা ঢোক গিলে আমার হাতটা নামিয়ে দিয়ে বললেন, নাম আমি নিজেও জানি না ওর নাম কি। আপনিও নাম জানেন না? বড় অদ্ভুত গাছটা। পাতাগুলো সব লাল, গাছের বাকলও কেমন কালো রঙের, আর গাছের গায়ে ওগুলো কি কাঁটা? কথাগুলো বলে গাছটাকে আরও একটু ভালো করে দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। সত্যি কাঁটা বটে। এই গাছে চড়া তো দূরের কথা, হাত রাখলেই অবস্থা খারাপ হয়ে যাবে। আমি গাছটার চারপাশে ঘুরে ঘুরে ভালো করে পর্যবেক্ষণ করছি। এমন সময় মাটিতে এক জায়গায় লাল রঙের রক্তের খোদাই দেখে থমকে গেলাম। আমি সেদিকে তাকিয়ে হাঘরেকে জিজ্ঞেস করলাম, আমি শুনেছি বাড়িতে আগে যিনি থাকতেন তিনি মারা যাওয়ার পর নাকি ওনাকে এখানে কবর দেওয়া হয়, এটা কি ওনারই সমাধি? হাঘরে আমার পাশে এসে দাঁড়িয়ে সেদিকে এক ঝলক তাকিয়ে বললেন, হ্যাঁ। আর উনি এটাও বলে গিয়েছিলেন যে একজন আসবে, তাকে যেন এই বাড়িতে থাকতে দেওয়া হয়। আর ওনার মৃত্যুর পর আপনি এখানে এসেছিলেন, আর আসার পর কয়েকটা অদ্ভুত ঘটনাও ঘটেছিল। আচ্ছা, ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক ছিল বটে, রক্তের সম্পর্ক। কিন্তু কিন্তু এখন সেই রক্তের সম্পর্ক আমার গলায় শক্ত ফাঁসের মতো এঁটে বসেছে। চাইলেও মুক্তি পাচ্ছি না, কেবল কুমড়ে কুমড়ে শেষ হচ্ছে। ওনার এমন কথায় আমি হতভম্ব হয়ে বললাম, দেখুন, আপনি যদি সত্যি কোনো বড় বিপদে পড়েন বা বড় কোনো সমস্যা হয়, তাহলে আপনি বলুন, আমার পিসেমশাই আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবে। বলুন না, আপনার কি হয়েছে? আমি মরিয়া হয়ে প্রশ্ন করায় উনি সামান্য হেসে বললেন, আমায় নিয়ে দেখছি তুমি অনেক চিন্তায় পড়ে গেছো। তুমি বাচ্চা মানুষ, তোমাকে এই নিয়ে এত কিছু ভাবতে হবে না। আমার ভাগ্য ভালো, আমার ভাগ্যে যা হওয়া তাই হবে। ভবিষ্যৎ তো আমরা কেউ আর বদলাতে পারবো না। এখন এসব বাদ দাও দেখি, চলো চলো আমার বাড়ি ভেতরে চলো। বুঝলাম উনি এই বিষয়ে আর কথা বাড়াতে চাইছেন না, বারবার কথা বদলে দিচ্ছেন। যে নিজে থেকে বলতে চায় না তাকে আর কতক্ষণই বা জোর করা যায়। তাই আমিও আর কিছু না বলে ওনার ঘরে গিয়ে প্রবেশ করলাম। দিনের বেলাতেও ঘরটা অন্ধকার, ঘরের জানলা কপাট সব বন্ধ। আমাকে আগের দিনে সেই ঘরটায় বসিয়ে রেখে উনি আবার অন্য ঘরে চলে গেলেন। আমি টেবিলে বসে ঘরের প্রতিটা জিনিস লক্ষ্য করতে লাগলাম। হঠাৎ একটা বয়ামের মধ্যে চোখ পড়তে চমকে উঠলাম। কতগুলো সাদা গোল গোল বস্তু বয়ামের মধ্যে রাখা, যদিও সেগুলো কি ঠিক করে বোঝা যাচ্ছিল না, কারণ পুরো বয়ামটা কালো কাপড়ে মোড়া, শুধু নিচের দিকটা সামান্য ফাঁকা। আমি জিনিসটাকে আরও একটু ভালো করে দেখার জন্য বসা থেকে উঠে দাঁড়িয়ে সেদিকে এগোতেই কোথা থেকে হাঘরে এসে আমার হাত ধরে আবার আগের জায়গায় বসিয়ে দিয়ে বললেন, যা দেখতে চাইছো সেসব না দেখাই ভালো তোমার জন্য।
ভয় পাবে, তুমি খুব ভয় পাবে। হ্যাঁ, আমি নিজেও যে ভয় পাই। আচ্ছা, এসব রাখো, তার থেকে ভালো তোমায় একটা ডায়েরি পড়তে দিচ্ছি। তুমি বরং সেটা পড়ো, অনেক কিছু জানতে পারবে। বেশি কিছু লেখা নেই, তবে যেটুকুনি লেখা আছে তাতে অনেক কিছুই জানতে পারবে। এই বলে তিনি তাকের ওপর সাজানো বইগুলো ঘেঁটে আমায় একটা পুরনো চামড়ার ডায়েরি বের করে দিলেন। ওনার কথা মতো আমি আর কোনো প্রশ্ন না করে অতি সাবধানে খুলে পড়তে লাগলাম। ডায়েরির প্রতিটা পাতা সময়ের সাথে হলদেটে হয়ে গেছে। এই নিন, জল নিন, জল নিন। বাবা, গল্প বলতে বলতে গলাটা সত্যিই জড়িয়ে গেছিল। জলটা খেতে একটু আরাম পেলাম। তা কোথায় যেন বলছিলাম? ওই তো ডায়েরি পর্যন্ত বললেন আপনি, কিন্তু ডায়েরিতে কি লেখা ছিল? ডায়েরিতে কি লেখা ছিল সেটা তো একেবারে হুবহু বলতে পারবো না, তবে তার সারমর্ম যা হয় সেটাই বলছি। ডায়েরিটা যিনি লিখেছিলেন তিনি বোধহয় তার জীবনের শেষ দিকটায় শুধু লিখেছিলেন, হাতে গুনে হয়তো ওই 10-15টা দিন। যাই হোক, লেখা ছিল যে মৃত্যুর সময় এসে পড়েছে, দেহের মুক্তি মিলবে, কিন্তু আত্মার ভার কে গ্রহণ করবে তার আসতে এখন অনেক সময় লাগবে, অনেক। কিন্তু ততদিন তো আত্মাকে আর কষ্ট দেওয়া যায় না, তাই বৃক্ষের মধ্যেই অপেক্ষা করবে সে। নিজের সমগোত্রীয় রক্তদান করে যে ভুল করেছি সেই ভুল আর হবে না, তার বদলে অনেকগুলো বলি চায় সে। তবেই আবার দেহে আত্মার প্রবেশ ঘটবে, আবার মুক্তি মিলবে। তারপর আর ডায়েরির পাতায় কিছু লেখা ছিল না, কিন্তু একদম শেষ পাতায় লেখা ছিল মৃত্যু এসে দাঁড়িয়েছে দরজার সামনে। লেখাটা পড়ে আমি ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এটা কার ডায়েরি? আর এসব আত্মা, মুক্তি, রক্তের স্বাদ এসব কি? বুঝতে পারোনি তুমি? আমি জানতাম বুঝতে পারবে না। এতদিনে কেউ বুঝতে পারিনি, কেউ না। কেউ আবার মুক্তির পথ খুলে দিতে পারবে না, কেউ না। এরকম ভাবেই হয়তো আমাকে সারা জীবনটা কাটাতে হবে। ভগবান, তুমি কি সত্যি আমার চোখে দেখতে পাও না? আর কত দিন কষ্ট দেবে? আর কত দিন কষ্ট দেবে? কথাগুলো বলে উনি ছোট বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়লেন। আমি নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। একটু সাহস জোগাড় করে নিঃশব্দে ওনার কাছে উঠে গিয়ে ওনার কাঁধে হাত রেখে ভরসা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে উনি নিজেকে সামলে নিয়ে আমার উদ্দেশ্যে বললেন, চলো চলো, তোমাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আসি। আবার কাল একই সময় এখানে নিয়ে আসবো। আর ভয় পেও না, এখানে আসার জন্য তোমার পিসে মশাই তোমায় কিছু বলবে না, কারণ তারা কেউ জানতেই পারবে না তুমি এতক্ষণ আমার সাথে ছিলে বলে। আর রাতে দুঃস্বপ্নগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভয়ঙ্কর স্বপ্নগুলো কোনোদিনই সত্যি হবে না, আমি হতে দেব না। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি দুঃস্বপ্ন দেখেছি? আমি তো আপনাকে, শুধু আপনি কেন, কাউকেই তো বলিনি। তাহলে আপনি জানলেন কি করে? আমার কথায় উনি অট্টহাসি হেসে বললেন, জাদু করে। হ্যাঁ, চলো কাল এসো, তোমায় সব বলবো। যা যা তুমি জানতে চাইবে সব বলবো। কিন্তু আজ বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে, চলো আমি তোমায় দিয়ে আসি। আর হ্যাঁ, রাস্তায় আমার কোনো প্রশ্ন করলে কাল কিন্তু কোনো প্রশ্নেরই জবাব পাবে না। মনের মধ্যে সমস্ত কৌতূহল জমিয়ে রেখে আমি কেবল মাথা নেড়ে সম্মতি জানালাম। উনি কোয়ার্টার পর্যন্ত আমায় রেখে গেলেন। আমার হাজার অনুরোধেও বাড়ির ভেতর প্রবেশ করলেন না, বরং আমাকে অগ্রাহ্য করে মাথা নাড়তে নাড়তে ওনার বাড়ির দিকে হাঁটা ধরলেন। আমাকে বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে সুবীর কাকু জানলায় মুখ বাড়িয়ে বললেন, ও খোকা, তুমি আবার রোদের মধ্যে বাইরে গেছো? আমি যে তোমার ভাত বেড়ে রেখে এলাম।
আর তুমি সেসব ফেলে বাইরে ঘুরছো। এক্ষুনি ভেতরে এসো বলছি। সুবীর কাকুর এমন কথায় আমি আকাশ থেকে পড়লাম। ভেবেছিলাম আজ বাড়ি ফিরলে ভাগ্যে অসীম বকুনি জুটবে। বকুনি জুটলো বটে, তবে অন্য বিষয়। মনে মনে ভাবলাম সুবীর কাকুর হয়তো ভুলে যাওয়ার রোগ আছে, তাই হয়তো একটু আগের কথা ভুলে গেছে। সেই ভেবে মনের আনন্দে বাড়ির ভেতর প্রবেশ করতে যাব, দেখলাম আমারই মতো একটা অবয়ব বাতাসে মিলিয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো, টেবিলে বসো। ভাতটা জুড়িয়ে গেল একেবারে। তুমি তো ভালো ছেলে, তাহলে এখন খাবার নিয়ে এরকম করছো কেন বলো তো? নাও নাও, খেয়ে নাও। আমি দুগাল ভাত মুখে পুড়ে চিবুতে চিবুতে আনমনে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই কোয়ার্টারে কি কেউ এসেছিল? কই না তো, খালি তোমায় নিয়ে যখন বাগান থেকে ফিরলাম তখন শুধু একবার রতনদা এসেছিল। সেও তো সঙ্গে সঙ্গেই চলে গেল, তুমিও তো দেখলে। তারপর তো আর কেউ আসেনি। কিন্তু কেন বলো তো? না, এমনি, সেরকম কিছু না। বিকেলে পিসেমশাই ফিরতে ওনার সাথে গ্রামের হাট থেকে ঘুরে এলাম। তারপর সারাদিনের নানার কাজের কথা বলতে লাগলেন উনি। আমিও সারাদিন কি কি করেছি সবটাই বললাম। এর মধ্যে পিসেমশাই আমায় বললেন, কিরে, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে না তো তোর? বলে বলিস, তাহলে সময়ের আগেই তোর বাড়ি ফেরার ব্যবস্থা করব। দূর, কি যে বলো না তুমি, আমার বেশ ভালোই লাগছে। এখানের মানুষগুলো বেশ ভালো, আর ওই হাগরে মানুষটাও বেশ রহস্যময়। আমার তো এখানে দিব্যি লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তাই নাকি রে? বেশ, তবে থেকে যা, এখান থেকেই পড়াশোনা শুরু করে দে। ও একটা অসুবিধা হবে না, বরং শান্ত নিরিবিলিতে পড়াশোনা ভালো হবে। দেখ, সেরকম হলে তোর বাড়িতেও কথা বলে নিচ্ছি। রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যাব এমন সময় জানলা দিয়ে দেখলাম একটা অবয়ব হঠাৎ করে জানলার সামনে থেকে সরে গেল। পিসেমশাই তখনও ঘরে আসেনি, সুবীর কাকুর সাথে কথা বলছিল। আমি বিষয়টা বোঝার জন্য একেবারে জানলার সামনে যেতে একটা কালো বেড়াল জানলার ওপর থেকে লাফ দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি চমকে উঠে পেছনে সরে এলাম। সেদিন রাতে অবশ্য ঘুমটা বেশ ভালোই হলো, কোনো রকম দুঃস্বপ্নে ঘুমের ব্যাঘাত ঘটেনি। পরের দিন সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে নিলাম। ঘুম থেকে ওঠা মাত্রই মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করতে লাগলো। কারণ গতকাল হাঘরে বলেছিলেন আমার মনে যত কৌতূহল, যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর আজ দেবে। তাছাড়া গতকালের ঘটনার পর থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করেছি যে হাঘরে সত্যি জাদু জানে। নইলে আমি অতক্ষণ সুবীর কাকুকে না বলে হাঘরের বাড়িতে বসেছিলাম, আর কেউ আমার খোঁজ পর্যন্ত করেনি, পরে বকুনিও দেয়নি। পিসেমশাই ডিউটি চলে যাওয়ার পর আমি আর সুবীর কাকু বেরিয়ে পড়লাম বাজার করার জন্য। আমি জানতাম হাঘরে নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে থাকবে, আর আমার ভাবনাকে সত্যি করে দিয়ে উনি সত্যিই আমার জন্য অপেক্ষা করছিলেন। সুবীর কাকুর বাজারের ফাঁকে আমি সময় পেতেই টুক করে দৌড় লাগালাম হাঘরের কাছে। আমায় দেখে তার মুখেও হাসি ফুটে উঠল, কিন্তু অন্য দিনের তুলনায় ওনার মুখটা আরও বেশি ফ্যাকাশে বলে মনে হলো। সে কথা ওনাকে বলতে উনি বললেন, চলো বাড়িতে পৌঁছায়, সব তোমাকে বলবো। কাল কথা দিয়েছিলাম তোমায়, যা সত্যি আছে সব তোমায় বলবো, সব কথা বলবো, শুধু একটু ধৈর্য রাখো। আমি মাথা নাড়লাম। আগের দিনের মতো আজও হাঘরে আমাকে সামনের ঘরে বসিয়ে নিজে অন্য ঘরে চলে গেলেন আমার জন্য জল আনতে। আজ আর আমি বসে রইলাম না, ঘুরে ঘুরে ঘরের প্রতিটা জিনিস দেখতে লাগলাম। লক্ষ্য করলাম আগের দিন যে বয়ামের ভেতর সেই সাদা বস্তু দেখে চমকে উঠেছিলাম সেটা আর আগের জায়গায় নেই। বুঝলাম হাঘরে সেটা সরিয়ে দিয়েছে। বাকি জিনিসগুলো লক্ষ্য করতে করতে বইয়ের তাক আর বয়ামগুলো যে তাকে রাখা হয়েছে, সেই দুটো তাকের মাঝে একটা জায়গায় হাতির দাঁত সাজিয়ে রাখা রয়েছে। মোট 12টা দাঁত রয়েছে সেখানে। ওগুলো সব প্রতি অমাবস্যায় হারিয়ে যাওয়া হাতির দাঁত। আচমকা পেছন থেকে হাঘরের এমন কথা শুনে চমকে উঠে ভীত গলায় বললাম, কি মানে
আপনি প্রতি রাতে অমাবস্যায় হাতি সহ বাচ্চাদের ধরে এনে তাদের হত্যা করেন? কাজটা আমাকে দিয়েই করানো হয়, আর সেই সময় আমার শরীরে কোনো হুঁশ জ্ঞান থাকে না, সবটাই তার দখলে চলে যায়। কার দখলে? এ কি, তোমার কপালে ঘাম জমেছে, সেটা আগে মুছে নাও। এইটুকুনি শুনেই যদি ভয় পাও, পরের কথাগুলো শুনবে কিভাবে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু টেবিলে রাখা জলের গ্লাসটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে সব জলটা শেষ করে নিজের মনে সাহস জুগিয়ে বললাম, নিন, শুরু করুন। আমি আর ভয় পাচ্ছি না। আমি বুঝতে পারছি আপনি এর থেকে আরও বেশি কিছু রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন, আর সেগুলো আজকে বলে আপনি হালকা হন। হাগরে নিঃশব্দে হাসলেন। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, অন্য পাশে তিনি ছিলেন একজন জাদুকর। জাদুর ব্যাপারটা ওনার একান্ত ব্যক্তিগত ছিল। উনি নানান অলৌকিক বই পড়তেন, সেখান থেকে নানা কিছু শিখে সেইগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতেন। উনি কোনো একটা বইয়ে পড়েছিলেন, নরবলি দিয়ে কোনো এক শয়তানকে খুশি করতে পারলে তার জীবনে প্রচুর প্রচুর অর্থের সাথে সাথে সুখ আর মৃত্যুর পরও যে কোনো সময় জীবিত হয়ে ওঠার সুযোগ পাবেন। সেই লোভে উনি আমার ছেলেকে বলি দেন, তারপর আমাদের সবটা জেনে ওঠার আগে এখানে চলে আসেন। শুধু আমার জন্য রেখে আসেন একটা চিরকুট, তাতে লেখা ছিল আমাকে ওনার কাছে ফিরতেই হবে। সত্যি কথা বলতে, আমার ছেলে মারা যাবার পর থেকে আমার বাঁচার ইচ্ছাটাই চলে গিয়েছিল। আমার স্ত্রী আমাদের ছেলেকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন, তাই একাকিত্বকে নিয়ে বেঁচে থাকার কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। আমি নিজের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে 50টা বছর ভবঘুরের মতো ঘোরার পর উপস্থিত হলাম এই গ্রামে। অবশ্য তার আগেই স্বপ্ন পেয়েছিলাম বাবার কাছ থেকে, যদিও আমি নিজেও চাইছিলাম এর শেষ দেখতে, তাই রয়ে গেলাম এইখানে। কিন্তু এখানে এসে আবারও রক্তের খেলা শুরু হলো। বাবার আত্মা বহু বছর পর নিজের রক্তের সম্পর্কের টানে জাগ্রত হয়েছে। তারই সন্তুষ্টির জন্য প্রয়োজনীয় রক্ত, নরদেহ আর পশুদেহ দিয়ে নিজের খিদে মেটানোর জন্য সে আমার শরীরটাকে আঁকড়ে ধরে। সেই সাথে ওই যে দেখো, ওই তাকে যে বাদ্যটা রাখা রয়েছে, ওটা বাজিয়ে সে নিজের শিকার ধরতে বেরিয়ে পড়ে। তখনই আমার অন্তরটা কেঁদে ওঠে, আর সেই কান্নাই মানুষের কাছে ভয়ঙ্কর শোনায়। হ্যাঁ, ভয়ঙ্কর শোনায় সেই কান্না। আপনি এই সব কাউকে জানাননি কেন? আপনি সকলকে জানান, দেখবেন সবাই আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। বলে কোনো লাভ নেই, এই সমস্যার সমাধান ওদের হাতে নেই। ওই গাছ যতদিন আছে। ওনার কথা শেষ হতে না দিয়ে আমি চকিতে জিজ্ঞাসা করলাম, গাছ? কোন গাছের কথা বলছেন আপনি? উঠোনে কবরের সামনে ওই গাছটার কথা বলছেন? হ্যাঁ, ওই গাছটাতেই সুরক্ষিত রয়েছে বাবার আত্মা। উনি ওনার দেহটাকে দাহ করতে দেননি, যাতে করে পরে কোনো এক সময় ওনার আত্মা ওনার শরীরে প্রবেশ করে আবার জীবিত হয়ে উঠতে পারে। তবে তার জন্য ওনার বলি চাই, কিন্তু আমি থাকতে সেই ভুল কখনো হতে দেব না। কিন্তু এসব আটকানোর উপায় কি? বাবার মতো আমিও জাদু মন্ত্র শিখেছি, নানা বই পড়ে জ্ঞান অর্জন করেছি, কিন্তু সেসব কাজে লাগানোর সুযোগ পাইনি। কিন্তু আজ সেই সুযোগ আমি পেয়েছি। কিছুতেই ওনার এই ক্ষমতার অপব্যবহার করতে আমি মেনে নিতে পারছি না। আমাদের কথার মাঝে মনে হলো ঘরটা একবার দুলে উঠল। ভয় আমি হাঘরের হাতটা শক্ত করে চেপে ধরলাম। উনি ফিসফিসিয়ে বললেন, আমার হাতে আর সময় নেই। এর থেকে বেশি দেরি করলে তোমার প্রাণটাও যেতে পারে। এসব কিছু শেষ করার জন্য আমার তোমাকে প্রয়োজন। তুমি আমায় সাহায্য করবে তো?
কিন্তু কিভাবে সাহায্য করব? আমি যে কিছুই জানি না। তাছাড়া বাইরে থেকে ওটা কিসের ডাক ভেসে আসছে? কেউ কি গোঙাচ্ছে? হাগরে আমার কথা একবার বাইরের দিকে তাকিয়ে নিয়ে নিজের কোমর থেকে একটা ভোজালি বের করে আমায় দিয়ে বললেন, রক্তের সম্পর্কে রক্তের থেকে বড় কিছু হতে পারে না। যদি আমার রক্ত ওই গাছ স্পর্শ পায় তাহলে এসবের অবসান হবে। সেক্ষেত্রে আপনার ছেলেও তো ওনার বংশেরই ছেলে ছিল, তাহলে উনি কি করে অমরত্ব লাভ করলেন? না না না, উনি এখনো অমরত্ব লাভ করে উঠতে পারেননি, কারণ উনি ওনার বংশের রক্ত উৎসর্গ করেছিলেন শয়তানের কাছে। উনি তো এখনো কেবলমাত্র নিজের জাদুবিদ্যা প্রয়োগ ঘটিয়ে নিজের আত্মাকে সুরক্ষিত রেখেছেন, অমরত্ব লাভ করেননি। কিন্তু দ্বিতীয়বার যদি আবারও ওনার বংশের রক্ত সমর্পণ করা হয় তাহলে ওনার আত্মা শয়তানের অধীনে চলে যাবে, কোনো দিনও মুক্তি পাবে না। কিন্তু আমি সেই রক্ত উৎসর্গ করতে পারবো না, তার জন্য তোমার সাহায্য চাই। এই বলে উনি আমার হাতে ভোজালিটা শক্ত করে ধরিয়ে দিলেন। এটা নিয়ে আমি কি করব? আমার প্রশ্নে উনি ওনার হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আমায় আঘাত করো, তারপর আমার দেহ থেকে নির্গত রক্ত নিয়ে গিয়ে ছুঁয়ে দেবে ওই গাছে। না 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 না, আমি এসব করতে পারবো না। আপনি আমায় যেতে দিন, আমি বাড়ি যাব। তোমাকে বিশ্বাস করে কথাগুলো বললাম আমি। তুমি একমাত্র পারবে আমাকে সাহায্য করতে, না হলে ওই শয়তান শেষ করে দেবে আমাদের। নাও আঘাত করো আমায়, দয়া করে আঘাত করো আমায়। আমার জন্য না হলেও এখানকার বাকি প্রাণগুলোর জন্য অন্তত আমাকে আঘাত করো। ওনার কথায় আমি চোখ বন্ধ করে ভোজালিটা সরল রেখায় চালিয়ে দিলাম ওনার হাতে। ধারালো ভোজালির আঘাতে রক্তের ধারা বইতে লাগলো ওনার হাত বেয়ে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলাম। হাসি মুখে আমার মাথায় হাত দিয়ে বললেন ওনার হাত থেকে সামান্য রক্ত নিয়ে ওই গাছের গোড়ায় ছুঁয়ে দিতে। আমি ওনার কথা মতো ওনার হাত থেকে সামান্য রক্ত নিয়ে উঠতে যাব, তার আগেই উনি আমার মাথায় হাত রেখে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করলেন। তারপর যাওয়ার নির্দেশ দিলেন। বাইরে বেরোতেই আমার চক্ষু চড়ক গাছ, কতগুলো কালো নেকড়ে গোটা জায়গাটা জুড়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ঘর থেকে বেরোলেই হয়তো ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি ভয় আবার ঘরে ঢুকতে যাব, এমন সময় হাঘরে বললেন, তুমি যাও, ওরা তোমার কিচ্ছু করতে পারবে না। ওনার কথায় আশ্বস্ত হয়ে বাইরে বেরোতে সব কটা নেকড়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেও কোনো এক জাদু মন্ত্র বলে তারা চারিদিকে ছিটকে পড়ল। আমিও আর দেরি না করে হাঘরের গাছের গোড়ায় দিতেই সঙ্গে সঙ্গে গাছটা জ্বলে উঠল। সেই সাথে জ্বলে উঠল হাঘরের ঘরটাও। আমি এক ছুটে হাঘরের কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো এক শক্তি আমায় বারবার বাধা দিতে লাগলো। তারপর ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নেমে এলো। যখন চোখ খুললাম তখন হাসপাতালের বেডে শুয়ে রয়েছি। পরে পিসেমশাই জানিয়েছিল হাঘরে নাকি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু আসল ঘটনাটা কি ঘটেছিল সেটা শুধুমাত্র আমি জানি, আর আজ তোমরা জানলে। সজল মাস্টার চুপ করে গেলে চারিদিকে হঠাৎ করে নিস্তব্ধতা নেমে এলো। বাইরে শুধু টুপটাপ বৃষ্টির শব্দ ভেসে আসছে। সেই নিস্তব্ধতা ভেঙে রামচরণ জিজ্ঞাসা করলেন, গল্পটা নিঃসন্দেহে ভালো, কিন্তু আসলেই কি এটা সত্যি গল্প? সজল মাস্টার মুচকি হেসে উঠে নিজের ছাতা খুলে দোকান থেকে বেরোতে বেরোতে বললেন, আমার জীবনটা সত্যি হলে গল্পটাও সত্যি, কিন্তু আপনারা কেমনভাবে তা গ্রহণ করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। কথাগুলো বলে আর কারোর উত্তরের অপেক্ষা না করেই অল্প বৃষ্টির মধ্যে রাস্তার জমা জলে চটি পড়ে ঝপাত ঝপাত আওয়াজ করতে করতে তিনি এগিয়ে চললেন নিজের বাড়ির দিকে। এতক্ষণ আপনারা শুনছিলেন হাঘরে, রচনা ইশিকা হাজরা। আজকের গল্প পাঠে ছিল সৌম্যদীপ। গল্পের সূত্রধার এবং সজল মাস্টারের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল দিব্যেন্দু,
আর্য, সৌভিক, শঙ্খ, প্রীতম, রৌনক এবং ঋদ্ধি। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে আকাশ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। ফিকশন হান্টকে ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আমাদের বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে ফিকশন হান্টে আরও একটা নতুন গল্পের সাথে। নমস্কার, শুভরাত্রি।